আমাদের আজকের এপিসোড ফর ওয়েমেন ইন টেক AWS বাংলাদেশ। এই এই সিরিজটা আমরা আজকে প্রথম লঞ্চ করতেছি, যেখানে আমরা আসলে ইন্সপায়ার সিরিজ বলবো। এবং এই ইন্সপায়ার সিরিজের মেইন হচ্ছে এজেন্ডা হবে কিভাবে করে মেয়েরা আইটিতে তাদের ক্যারিয়ার বিল্ড করতে পারে, এবং আইটি ইন্ডাস্ট্রিতে যারা আছে সাকসেসফুল মিড লেভেল অথবা এনি সামওয়ান হু স্টার্টিং, আই থিঙ্ক তাদের জার্নিটা শেয়ার করা এই সিরিজের মানে মেইন এজেন্ডা হবে। অ্যান্ড ইন দ্য মিন টাইম যারা আমরা একসাথে এই কমিউনিটিটা বিল্ড করার জন্য চেষ্টা করতেছি, যে একটা টেক কমিউনিটি যেখানে কিনা মেয়েরা স্পেসিফিক্যালি প্রায়োরিটি পাবে, এবং মেয়েরা যাতে মন খুলে তাদের চ্যালেঞ্জ গুলো ডিসকাস করতে পারে, হ্যাঁ, অ্যান্ড অলসো একজন আরেকজনের থেকে হেল্প নিতে পারে। সো আমরা চেষ্টা করব যাতে করে আমরা আম, এই এক একটা এপিসোডে এক একটা কোম্পানি স্পেসিফিক মানুষজনকে ইনভাইট করতে পারি, এবং অলসো এক একটা স্কিল স্পেসিফিক মানুষজনকে ইনভাইট করতে পারি। সো আজকে আমাদের এই এপিসোডের হচ্ছে টাইটেল হচ্ছে যে হাউ টু নেভিগেট আ ক্যারিয়ার ইন আইটি। সো আমি আজকে ২ টা মানুষকে আমার এপিসোডে ইনভাইট করেছি। একজন হচ্ছে তাহমিনা খাতুন, যে আছে আমাদের ব্রেইন সেশন 23 তে অ্যাজ আ হেড অফ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট, এবং তার আন্ডারে দেখা যাচ্ছে মোটামুটি আম ২০০ পিপল এর একটা টিম আছে। হ্যাঁ? সো একজন আম মেয়ে হয়ে কিভাবে উনি আম এরকম একটা পজিশন হোল্ড করলো একটা রিনাউন্ড আইটি কোম্পানি বাংলাদেশে। সো তার ওই জার্নিটা আমরা শুনবো। একই সাথে আমার সাথে আছে আমরিন রহমান। সো আমরিন হচ্ছে আমার টিমে জয়েন করা। আ সে বিজনেস অ্যানালিস্ট হিসেবে জয়েন করে। অ্যান্ড তারপরে যেটা হয়, আমরিন আসলে মাস্টার্স এর জন্য নেদারল্যান্ডস এ চলে যায়। এবং তারপর মাস্টার্স করার পাশাপাশি সে এখনো কিন্তু জবে অ্যাক্টিভলি পার্টিসিপেট করতেছে। সো যেহেতু ২ টা মানুষের ব্যাকগ্রাউন্ড ২ রকম, এবং তাদের জার্নিটাও ২ রকম। সো এখানে যারা আম ফ্রেশার হিসেবে ক্যারিয়ার শুরু করতে যাচ্ছে, তাদের জন্য আই থিংক আমরিনের স্টোরিটা মোর রেলেভেন্ট হবে। আর যারা অলরেডি মিড লেভেলে কাজ করতেছে, আম তাদের জন্য তাহমিন আপুর স্টোরিটা মোর রেলেভেন্ট হবে, যে কিভাবে আসলে মিড লেভেল থেকে টপ লেভেলে যাওয়ার জন্য টেকনিক্যাল আম স্পেসিফিক্যালি যারা টেকনিক্যাল লাইনে আছে, হ্যাঁ? ডেভেলপার, কিউএ অথবা ইন এনি আদার সেগমেন্ট, হ্যাঁ? সেখানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে থাকতে পারে। সো তারা কিভাবে করে আসলে এই জার্নিটা থেকে ইন্সপিরেশন নিতে পারে। সো তাহমিন আপু যেহেতু জয়েন করতে একটু লেট করতেছে, আমি মনে হয় ১ম এ আমরিনকে দিয়ে শুরু করব। সো আমরিন, জাস্ট একটু শর্টলি তোমার ব্যাকগ্রাউন্ডটা বলবা। ব্যাকগ্রাউন্ড ইন দ্য সেন্স হচ্ছে তুমি কোন ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করছো, কি নিয়ে পড়াশোনা করছিলা, তারপর যখন ব্রেন সেশন এ ঢুকলা, অ্যান্ড দেন তারপরে মাস্টার্স এর জার্নিটা। সো একটু শর্টে আমরা তোমার কাছ থেকে শুনে ফেলি। জি। আম থ্যাংক ইউ তিশা আপু এই ইনিশিয়েটিভটা নেওয়ার জন্য। কারণ এরকম ডিসকাশন প্ল্যাটফর্ম মেয়েদের জন্য দেখা যাচ্ছে খুব এক্সিস্ট করে না আর কি, মেল ডমিনেটেড হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে। সো থ্যাংক ইউ এটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য and আমাকে ইনভাইট করার জন্য। অ্যাজ আপু বলল যে আমি ক্যারিয়ারে একদমই বিগিনিং এ দেখা যাচ্ছে, সো মানে তেমন এক্সপিরিয়েন্স নাই, আমি হচ্ছে এই ইয়ারই শুরু করেছি আমার ক্যারিয়ারটা। কিন্তু যদি আমার ব্যাকগ্রাউন্ড এন্ড এভরিথিং বলি, তাইলে আমি এমআইএসটি থেকে সিএসসি তে গ্রাজুয়েট করেছি 2023 তে। আম তারপর হচ্ছে আমি ব্রেন স্টেশনে জয়েন করি। সো আমার যেটা ছিল যে সিএসসি নিজের পছন্দেও নেওয়া ছিল, আবার ওটা হচ্ছে মানে বাবা-মারও একটা দিক ছিল যে বাংলাদেশে একটা কনভেনশনাল ক্যারিয়ার পাথ যে ধরা হয় যে ডক্টর আর ইঞ্জিনিয়ার হতে হবে, নাইলে হচ্ছে কোনো দাম নাই বা এরকম কিছু। এর জন্য আমার বাবার ইচ্ছা পূরণের জন্যই অনেস্টলি বলতে গেলে যে হচ্ছে সিএসসি নেওয়া ছিল। বাট আমি সিএসসি পড়ার সময় যেটা আর কি বুঝলাম যে কোডিং আমার প্যাশন না, একদমই ডেভেলপমেন্ট সাইডে আমার প্যাশন না। এবং এরকমও হয়েছিল যে সেকেন্ড ইয়ারে আমি খুব ভেঙে পড়েছিলাম, যে আমি চিন্তা করছিলাম যে আশেপাশে এরকম কম্পিটিটিভ প্রোগ্রামিং বা সবাই হ্যাকাথন করছে বা কোডিং এত ভালো, তাহলে আমার ফিউচারটা কি বা আমার ক্যারিয়ারটা কি বা সামনে আমি তাহলে কি করতে পারি। তখন আমি আর কি উইথ টাইম এটা আর কি বুঝতে পারলাম বা এক্সপ্লোর করলাম যে সিএসসি তে শুধু কোডিং বলতেই না, এখানে মাল্টিপল অপশনস আছে, অনেকগুলো ফিল্ডে আর কি যাওয়া যায় এবং খুব ইজিলি ট্রানজিশন করা যায়। এবং মেয়েদের জন্য আমি যদি বলি পার্টিকুলারলি ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে যদি আমরা চিন্তা করি, কারণ আরো অনেক টাইপের ইঞ্জিনিয়ারিং আছে, সিভিল, মেকানিক্যাল, তো সবগুলোর মধ্যে সিএসসিটা আমি বলবো যে হচ্ছে মেয়েদের জন্য খুবই লাইক ভালো এনভায়রনমেন্ট, বিকজ হচ্ছে এখানে আমরা অফিসে বসে কাজ করতে পারছি, ফ্যাক্টরিতে যেতে হচ্ছে না, এরকম কিছু করতে হচ্ছে না। এদিকটা থেকে আমি বলবো যে খুব ভালো দিক। তারপর দেখা যাচ্ছে যে আমি
আমার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের মধ্যে আমি আর কি বুঝলাম যে না, এখানে অনেকগুলো ফিল্ড আছে বা অনেকগুলো জায়গা আছে যেখানে আমি হয়তো ভালো করতে পারবো। সো তার মধ্যে একটা জিনিস, যেটা যে পজিশনটা বিজনেস অ্যানালিস্ট, যেটা আইটি আর বিজনেসের মাঝে ব্রিজ হিসেবে কাজ করে, যে দুইটা ফিল্ড নিয়ে আপনাকে কাজ করতে হয় বা আপনার ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করতে হয়। আমার যেহেতু কথা বলতে ভালো লাগতো, আমি ডিবেট করতাম, এর জন্য আমি এরকম একটা জব চেয়েছিলাম যে আমি সারাক্ষণ ডেস্কে বসে কোড করব বা খালি কোডিং জমা দিতে থাকবো। আমি এরকম কোনো জব লাইফে চাইনি। আমি একটু নিজেকে হয়তো প্রেজেন্ট করতে পারবো, একটু নেটওয়ার্কিং কমিউনিকেশন থাকবে, এই টাইপের স্কিলস গুলা যে জবে লাগে সেটা আমি চেয়েছিলাম। তো সেটার জন্য তখন হচ্ছে বিজনেস অ্যানালিস্ট, এটা আমার কাছে খুব ভালো একটা পজিশন মনে হয়েছে। এখন এটার জন্য প্রিপারেশন, আমি যদি বলি আমার জবের প্রিপারেশনের জন্য, সো ফার্স্টে আমারও অনেক আর কি চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে, যেহেতু আমার আম্মু আর কি অসুস্থ ছিল। এই জন্য আমাকে গ্রাজুয়েশনের পরপরই আমি হচ্ছে জবে ঢুকে যেতে পারিনি। আমার ফ্রেন্ডরা বা আমি, আমার এটা মেয়েদের একটা আমি চ্যালেঞ্জেস বলবো, যে আমার কাছে মনে হয় যেখানে যদি কোনো ছেলে থাকতো ওই সময়, তাহলে সে হয়তো কোনো জায়গায় ঢুকে যেত। বাট আমি যেহেতু বাসার বড় মেয়ে ছিলাম, আমাকে হচ্ছে আমার আম্মুর এই হচ্ছে ক্যান্সারের জার্নিটা বা হচ্ছে আমার ভাইকে দেখা, বাসা দেখা, সবকিছু আমাকে করতে হচ্ছিল। এর জন্য আমাকে একটা ব্রেক নিতে হয়। সো ওই ব্রেকের মধ্যেও দেখা যাচ্ছে যে আমি হচ্ছে প্রিপারেশন আর কি নিতাম, মানে বিজনেস অ্যানালিস্টের ইউটিউবে ইন্টারভিউ কোয়েশ্চেন্স বা এই সবকিছু দেখতাম, যে হচ্ছে কি কি করা যেতে পারে। তখন আমি অ্যাক্টিভলি জবে অ্যাপ্লাই করতে পারছিলাম না, কিন্তু অ্যাটলিস্ট আমি হচ্ছে দেখতাম। আরেকটা যেটা আমি করতাম, আমি স্কিল ডেভেলপমেন্টে কাজ করতাম। সো আমি হচ্ছে দুইটা কোর্স করতাম। একটা আমি হচ্ছে বিজনেস অ্যানালিস্টের কোর্স করেছিলাম, আর একটা আমি ডিজিটাল মার্কেটিং এর কোর্স করেছিলাম, যাতে আমার মনে না হয় যে আমি ল্যাগ বিহাইন্ড করছি। সো এরকম হচ্ছে কোর্সের মাধ্যমে আমি আর কি ট্রাই করতাম যে আমি যাতে অ্যাক্টিভ থাকি। পরে যখন দেখলাম যে হ্যাঁ, আমি হচ্ছে এখন অ্যাপ্লাই হচ্ছে মানে করি বা এখন আমি করতে পারবো, এখন আমার আম্মু সুস্থ আছে আলহামদুলিল্লাহ, তখন আমি অ্যাপ্লাই করলাম। অ্যান্ড লাকিলি যেটা হলো যে ব্রেন স্টেশনে কিন্তু আমার প্রথম জব এক্সাম, জব ইন্টারভিউ ছিল। অ্যান্ড এই প্রথমটাতে হচ্ছে আমার হয়ে যায়। এখন আমি হচ্ছে এটা জানি না যে আমার ওই কোর্সগুলো করার কারণে হচ্ছে এটা কাজে লেগেছিল, নাকি হচ্ছে আমার হয়তো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্কিলস গুলা কাজে লেগেছিল কিনা। বাট তাও আমার দেখা যাচ্ছে যে জিনিসটা হচ্ছে হয়ে যায়। আমি প্রিপারেশন নিয়েছিলাম এনাফ, কারণ হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে দেখা যায় যে কোনো কোম্পানিতে ঢুকাটাও খুবই কম্পিটিটিভ আমি বলবো। কারণ মিনিমাম 2টা থেকে 3টা ফেজে যেতে হয় আপনার। আপনার হচ্ছে ফার্স্ট নর্মাল ইন্টারভিউ, তারপর একটা 1 ঘন্টার এক্সাম দিতে হয়। তারপর হচ্ছে আপনার আবার হচ্ছে যে টিম লিড, মানে যে আপনি যার আন্ডারে কাজ করবেন, তার সাথে হচ্ছে আপনার তখন ইন্টারভিউটা থাকে। তো এর জন্য আমার কাছে মনে হয় যে আম, আপনি, আপনারা যে ফিল্ডে যাবেন বা যেটা আপনাদের ইচ্ছা, ফার্স্টে আসলে মেন প্রবলেমটা হয়ে দাঁড়ায় যে আমরা কি ধরনের কাজ করতে চাই বা আমাদের প্যাশনটা কি। কারণ কোনো জিনিসে যদি আমরা মনে হয় যে আমরা স্কিলড এনাফ না, বা হয়তো আমাদের খুবই বেশি চ্যালেঞ্জেস হচ্ছে বা এই কাজটাই আমরা করতে পছন্দ করছি না, তখন দেখা যাচ্ছে যে ওই দিকে গিয়ে না, মানে কতটুকু ভালো করা যায় বা কতটুকু গ্রো করা যায়, এটা নিয়ে একটা কনফিউশন থেকে যায়। এর জন্য দেখা যাচ্ছে যে আমার কাছে মনে হয় যে ফার্স্টে নিজের আর কি প্যাশনটা খুঁজে বের করা, যেটাও একটা মানে লং প্রসেস। সো খুঁজে বের করতে পারলে আমার কাছে তারপরে কেন জানি মনে হয় যে মানে অ্যাচিভেবল জিনিসটা অ্যাটলিস্ট। সো ব্রেন স্টেশনে ঢুকার আর কি পর যেটা হয়, মানে এই ব্রেন স্টেশনে ঢুকার আগে যেটা হয়, যে হচ্ছে আমার অ্যাপ্লাই করা ছিল আর কি নেদারল্যান্ডস। আপু যে মাস্টার্সের কথা বললো, যে আমি আগে থেকে অ্যাপ্লাই করেছিলাম, বাট মিনওয়াইল আমি বেশি দিন বসে থাকার কারণে আমি ওই জিনিসটা আর নিতে পারছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে আমার ক্যারিয়ারে ওটা মানে নেগেটিভ একটা এফেক্ট ফেলছে, এই জন্য আমি ব্রেন স্টেশনে ঢুকে যাই আমার কোনো অফার লেটার আসার আগে। বাট তারপর যখন আমার অফার লেটার চলে আসে, তখন আমার স্কলারশিপও আসে। তখন আমি মানে আহ, চিন্তা করলাম যে আমি এটা মানে মিস করব কিভাবে, এটা তো মিস করা যায় না যে আমি একটু মাস্টার্স এর অপরচুনিটিটা পেয়েছি। এই জন্য আমার কাছে প্রথমে এটা ছিল যে হ্যাঁ, আমি মাস্টার্সটা করতে যাবই। বাট এট দি সেম টাইম আমার কাছে এটাও মনে হচ্ছিল, তাহলে কি ব্রেন স্টেশনের জবটা ছেড়ে দিব না কি করব, এটাতে মানে অনেক বেশি আসলে কনফিউজ ছিলাম। অ্যান্ড আরেকটা কথা, তখন দেশে আবার যুদ্ধও লেগেছিল, যে দেশের যে মানে খারাপ টাইমটা ছিল, স্টুডেন্ট মুভমেন্ট, ওই সময়ের একদম এই মানে ঘটনাগুলা। তখন দেখা যাচ্ছে যেটা হয় যে আমি তিশা আপু, আমার টিম লিড, যে তার সাথে কথা বলি এবং তাকে বলি যে আমি জিনিসটা কন্টিনিউ করতে চাই। এটার অনেকগুলো কারণ ছিল। ফার্স্ট কারণ এটা, যে আমার কাছে মনে হয় যে হয়েছিল যে আমি এক্সপিরিয়েন্স এনাফ না। আমি কেবলই তো স্টার্ট করলাম, সো এখন যদি আমি ছেড়ে দিই, তাহলে আমি আবার স্টার্ট করলে আমাকে আবার বিগিনার হিসেবেই কিন্তু স্টার্ট করতে হবে। সো এর জন্য আমি যদি জিনিসটা ধরে রাখতে পারি, তাহলে দেখা যাচ্ছে যে আমি এখান থেকে অনেক গ্রো করতে পারবো, অ্যান্ড হচ্ছে অনেক এক্সপোজার পাবো আমি এখান থেকে। সো আসলে আমি মানে একটা জিনিস বলবো যে মানে হার্ড ওয়ার্ক অবশ্যই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার সাথে হচ্ছে রাইট পিপলের সাথে কানেক্ট করা বা রাইট পিপলের সাথে কাজ করা, বা এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন আমার কাছে এই জিনিসটা মনে হয় যে মানে তিশা আপু ফ্লেক্সিবল ছিল বলে আপু আমাকে এই অপরচুনিটিটা দিয়েছে, যে হ্যাঁ, তুমি কাজ করো, তুমি আমাকে
টাইমলি কাজ ডেলিভার করলেই হলো। তুমি সকালে কাজ করছো না রাতে কাজ করছো এটা ম্যাটার করে না। সো মানে একটা আন্ডারস্ট্যান্ডিং লিডার যদি থাকে তাহলে আমার কাছে মনে হয় যে অনলি এই জিনিসটা পসিবল। যদি এরকম টিম লিড থাকতো আমাকে বলতো যে না, তুমি যদি একদম যে টাইমে আমাদের হাডেল কল, যে সকালবেলা হাডেল কল হয়, ওই সময় যদি এক্স্যাক্টলি তুমি না থাকো বা তুমি বাংলাদেশের টাইমে যদি এক্স্যাক্টলি কাজ না করো, তাহলে আমরা তোমাকে রাখতে পারবো না বা লেট গো করতে হবে। তখন কিন্তু আমি কন্টিনিউ করতে পারতাম না। সো আমার কাছে মনে হয় যে আমি ফ্লেক্সিবিলিটিটা পেয়েছি, এই জন্য আমি কন্টিনিউ করতে পেরেছি অ্যান্ড কন্টিনিউ করছি আর কি আপু, এটাই। থ্যাংক ইউ সো মাচ আমরিন। আই থিংক এটার সাথে সাথে মানে কোম্পানি কালচারটা অনেকখানি ডিপেন্ড করে। এক্স্যাক্টলি। সো যেহেতু ব্রেইন স্টেশন আসলে ওই জায়গাটা ফ্যাসিলিটেট করার চেষ্টা করে, সো আই থিংক অনেক আইটি কোম্পানিতে হয়তো বা মেয়েদের মেয়েদের না ওভারঅল এই চান্সটা খুব লিমিটেড আর কি, যে ফ্লেক্সিবিলিটির ব্যাপারটা বা মাল্টিপল জায়গাতে যখন আমরা মাইগ্রেট করতেছি, সাপোজ অনেক সময় আছে যে আমাদের যারা সিনিয়র বা জুনিয়র যারা পড়াশোনার জন্য মুভ করে বাইরে, তাদেরকেও কিন্তু ব্রেইন স্টেশন টু সাম এক্সটেন্ট কিন্তু রেখে দেয়, যদি তারা ইন্টারেস্টেড থাকে স্টিল কন্টিনিউ করার। সো ওই জায়গাটাতে আসলে কোম্পানির কালচারটা আসলে একটা বড় ডেফিনেটলি ইম্প্যাক্ট রাখে। বাট এটা আমি যেটা বললো যে আম, একটা প্যাশনের জায়গা খুঁজে বের করাটা আসলে খুব জরুরি। নাহলে পরে যেটা হয় যে আমি যাই করতেছি না কেন, দিন শেষে আসলে আমি ওই গ্রোথের হ্যাপি থাকছি অপরচুনিটিটাও না। দেখতে হ্যাপি থাকবো না, গ্রোথের অপরচুনিটিটাও দেখতে পাবো না। তাহমিন আপু অলরেডি জয়েন করে ফেলছে, আমি তাহমিন আপুকে একটু রিকোয়েস্ট করবো, আপু যদি পসিবল হয় ক্যামেরা অন করা তাহলে ক্যামেরা অন করা, তাহলে সবাই তোমাকে একটু দেখতে পাবে। সো তাহমিন আপু হচ্ছে ব্রেইন স্টেশন 23 এমন একজন মানুষ যে কিনা 200 পিপলের একটা টিম লিড করে, এবং বিইং আ ওম্যান এন্ড বিইং আ স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট হেড, দিস ইজ ওয়ান অফ দ্য টপ রেসপেক্টেবল পজিশন আর কি ব্রেইন স্টেশনে, যেটা একজন মেয়ে হয়ে সে অ্যাচিভ করছে। এবং নট অনলি দ্যাট, শি ইজ অলসো মাদার অফ 2 কিড। এবং সবকিছুর মধ্যে হাউ শি ম্যানেজেস অল দিস, মানে কিভাবে করে ওয়ার্ক লাইফ ব্যালেন্স করতেছে, বাট মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে তার জার্নিটা শুরু হয়েছিল এন্ড কিভাবে করে আসলে সেই এই পজিশনটাতে আসলো, কতদিনের জার্নি। সো এই জিনিসটা আমরা একটু তাহমিনা আপুর কাছ থেকে শুনবো। আপু। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমাকে কি পরিষ্কার শোনা যাচ্ছে? এখন শুনতে পাচ্ছি। আ ১ মিনিট। আচ্ছা, না আমার আসলে শুরু থেকেই আ প্রোগ্রামিং করতে ভালো লাগতো। আ লাইক আমার আ ইউনিভার্সিটি লাইফ থেকেই আমার প্রোগ্রামিং ভালো লাগতো। তো দেখা যেত যে আ নিজের অ্যাসাইনমেন্ট করার পর আমি আশেপাশের মানুষজনেরও অ্যাসাইনমেন্ট করে দিতাম। ইভেন আমার আ সহপাঠী যারা ছিল তাদের কাছে মনে হইতো যে তাহমিনার বিয়ে করলে আসলে কম্পিউটার বিয়ে করা উচিত। তো যেহেতু এই জিনিসটা আমার ভালো লাগতো, তো এইজন্য আরকি আমি এই ইয়েতেই ছিলাম, মানে এই ট্র্যাকেই ছিলাম। আ ইউনিভার্সিটি শেষ হওয়ার আগেই আমি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের একটা এক্সাম দেই, যেখান থেকে আসলে উম মানে প্রতি ৬ মাস পর, পর ওরা এই ইয়েটা নিত এবং ৩০০ জন আ স্টুডেন্টকে তারা হচ্ছে ইন্টার্নশিপ অফার করত। তো জব লাইফ এ আসার আগে এইটা ছিল হচ্ছে ফার্স্ট স্টেপ, যে মানে আমার আগে থেকেই প্ল্যান ছিল যে যত দ্রুত সম্ভব জব লাইফ এ ঢুকে পড়তে হবে। এটা আ কবেকার কথা বলতেছে আপু? when did you start? এটা আমি বলতেছি ২০০৮ সালের কথা। মানে 2008 যখন সালে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি। হ্যাঁ। গ্রাজুয়েশন কমপ্লিট। মানে এটা হয়তো অন্য কারো ইয়ের সাথে জার্নির সাথে এখন যাবে না, বিকজ থিংস সবকিছু অনেক চেঞ্জ হয়ে গেছে। রাইট। তখন আসলে মেয়েরা খুব কম ছিল। কম্পিউটার খুবই সায়েন্সেই কম মেয়েরা ছিল। খুব কম পড়াশোনা করত। আ তারপর আমি তখন মানে যেসব জায়গায় ইন্টারভিউ দিতাম দেখা যেত যে মেয়ে খুবই কম। আসলে মেয়ে নাই বলতেই চলে। তো রাইট। কম্পিউটার কাউন্সিলের ওই এক্সামটা আমার যেটা হেল্প করছে সেটা হচ্ছে যে মানে ফেল করতে আর ভয় পাইতাম না। ওকে। তো ওখানে ৩০০ জনের মধ্যে সিলেক্টেড হওয়ার পরে আমি অনেকগুলা ইন্টারভিউ এর কল পাই এবং অনেকগুলা ফেল করি। এর মধ্যে যেরকম ছিল ওকে। সাউথ লেক ছিল, তারপর আরো ড্রিম ডোর ছিল, আরো কি সব ছিল সব নাম আমার এখন মনে নাই। বাট তার মধ্যে কিছু, কিছু জায়গায় আমি সিলেক্টেড হই। এর মধ্যে একটা ছিল বিজনেস অটোমেশন। তো বিজনেস ওকে। অটোমেশন এর অফিসটা ছিল ওই কারণ বাজারের ওইদিকে এবং ওইটা খুব রিনাউন্ড একটা তখন অর্গানাইজেশন ছিল। আ কিন্তু আমার জব হয় তখন প্রোগ্রামিং এ না। আমার জব হয় তখন হচ্ছে আ কি বলে?
ডকুমেন্টেশন করার জন্য, টেকনিক্যাল ডকুমেন্টেশন। তো আমার ফ্যামিলি সবাই বলছে যে সবাই খুব খুশি যে জব পাইছো, জয়েন করে ফেলো, মানে ভালো অর্গানাইজেশন, সুন্দর অফিস। আমার যত ইন্টারভিউ ছিল সব ইন্টারভিউতে আমার বাবা আমার সাথে ছিল, ইভেন ব্রেন স্টেশনের ইন্টারভিউতেও। মানে আমি ওকে কোনো ইন্টারভিউ দিতে যাই নাই যেখানে আমার বাবা ছিল না। তো আব্বা দেখে ওই ওকে অফিসে আব্বার হ্যাঁ পছন্দ আচ্ছা হইলো। তার আগেই অবশ্য আমি একটা পার্ট টাইম জব করতাম, এটা হচ্ছে ওয়েব টেকনোবিডিতে। আচ্ছা সেখানে আমি ওয়েব ডেভেলপার হিসেবে কাজ করতাম। তখন আবার স্ট্যাটিক ওয়েবসাইটের খুব ডিমান্ড, মানে রাইট মানুষজন তখন মাত্র ওয়েবসাইট শুরু করছে, সবাই কিন্তু ডাইনামিক ওয়েবসাইট করতো না। হ্যাঁ তো ওইখানে আমি পার্ট টাইম জব করতাম এবং দেখা যেত যে যতগুলা কাজ করতাম তা থেকে আমি 10% পাইতাম, মানে প্রজেক্টের ভ্যালুর 10% এরকম ভাবে আমার সাথে শেয়ার করা হতো। কোনো ইনিশিয়ালি কোনো ফিক্সড স্যালারি ছিল না আমার। ওকে প্রফিট শেয়ারিং টাইপের কাইন্ড অফ 10%। আচ্ছা তো আমি যখন বিজনেস অটোমেশন জবটা পেলাম, আমার কাছে মনে হলো যে ডকুমেন্টেশন আসলে আমাকে টানে না। ওকে যদিও ওয়েব টেকনোবিডি আমাকে টাকা কম দিচ্ছিল, তারপর আমি গিয়ে ওয়েব টেকনোবিডিকে ফার্স্ট অফার করলাম যে আমি তো এরকম এরকম জব পাইছি, ফুল টাইম জব যদি এখানে করি তখন হয়তো পার্ট টাইম করতে পারবো না, তো ওই জবটা আমার পছন্দ হইতেছে না, তো কি করা যায় স্যার। তো উনি তখন অফার করলো যে তাহলে তুমি এখানেই ফুল টাইম করো। তখন আমার ফার্স্ট একটা ফিক্স স্যালারি ঠিক হইলো এবং ওইখানে আমি স্টার্ট করি। এটা হচ্ছে আমার তো এইটা স্টার্টিং এইটা অ্যাকচুয়ালি। এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস যে আমরা মেয়েরা কখনো এই ধরনের নেগোসিয়েশনে যেতেই চাই না হ্যাঁ লেট অ্যালোন যে হচ্ছে আমি দুইটা জায়গা পাইতেছি অনেক সময় আছে খুব কষ্ট করে হয়তো বা করে ফেলি কিন্তু এই যে তুমি যে স্টেপ আপটা করছো ধরো যে তুমি বলতেছো যে এটা তোমার ভালো লাগতেছে ওইখানে যে বলতেছো আচ্ছা ঠিক আছে এরকম একটা কন্ডিশন কি করলে পারে আমি জবটা মানে কি করা যায় মানে এইটার কারণে দেখা গেছে একটা নতুন এভিনিউ খুলে গেছে রাইট সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট মেয়েরা কিন্তু এটা করে না বেশিরভাগ মেয়েরা করে না যেটা রাইট আমার ভালো লাগে মানে সেইটাতে আমি থাকতে চাইছি। ফার্স্ট স্টার্ট হচ্ছে এটা, মানে রাইট টাকা পয়সা যাই আসুক না আসুক, কারণ আমার হুম কাছে হুম মনে হয়েছে যে মানে কাজ করলে, ভালো কাজ করলে টাকা ইনশাল্লাহ আসবেই। রিজিক তো আল্লাহর কাছ সেটাই থেকে আসে এবং সেই রিজিক যে আল্লাহর কাছ থেকে আসে এইটা আমি স্টিল নাও মেনটেন করি। টাকা পয়সা কি আসতেছে না আসতেছে আমি চিন্তা করি না, বাট যে কাজটা আমার ভালো লাগে সেটা আমি আসলে ডেডিকেটেডলি করার চেষ্টা করি। বাই দ্য ওয়ে আমি বলে রাখি যেহেতু স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিট है তাহলে আপু আর্নস আ লট হ্যাঁ So, আপু অনেক হাম্বলি কথাটা বলতেছে বাট ট্রাস্ট মি মানে এটা অনেকে আসলে অনেক মেয়ের ড্রিম একটা জায়গা হবে যে আমি এই জায়গায় পৌঁছাতে চাই জি আপু না না, এর আমি পরের আমি স্টেজ এই জন্য বলতেছি আসলে, মানে যেটা রিজিকে আছে না এটা না সবসময় আসবে, যেখানেই থাকো, মানে রিজিক শেষ না করে তো আমরা কেউ মারা যাবো না। হুম হুম তো এখন মানে যেই কাজটা করতে ভালো লাগে প্লাস হচ্ছে যেটা অনেস্টলি করা যাবে সেই টাইপের হুম জায়গায় যদি তুমি কাজ করো তাহলে তুমি সেখানে লং টার্ম কাজ করতে পারবা। এরকম একটা কোনো জায়গাতে সুইচ করা ঠিক হবে না। ধরো অনেক টাকা দিচ্ছে তোমাকে কিন্তু তুমি কাজটা পছন্দ করো না, হুম সামথিং তোমার এনভায়রনমেন্টটা পছন্দ না, তুমি এখানে কিন্তু বেশি দিন টিকতে পারবা না, ওটা তোমার জন্য হার্মফুল, তোমার মেন্টাল পিস নষ্ট করবে। রাইট সো আপু এখন কারেন্টলি তোমার এসবিইউ তে তোমরা কি কি টেকনোলজি নিয়ে কাজ করো বিকজ তোমার এসবিইউ টা মোটামুটি ধরো 200 পিপলের একটা টিম হ্যান্ডেল করতেছো সো হাউ ডু ইউ ম্যানেজ হ্যাঁ দেখা যাচ্ছে যে এতগুলা আগে তো তুমি নিজে ডেভেলপার ছিল এখনো করো হয়তো বা টাইম টু টাইম বাট এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট বা বিজনেস অ্যানালিস্ট বা এদের এদের জার্নি গুলাকে মানে অ্যাজ আ লিড হিসেবে তুমি কিভাবে আসলে ইভ্যালুয়েট করো বা মানুষজনকে তুমি কিভাবে বলতে চাও যে গাইড করতে চাও যে এইভাবে করে এই ট্র্যাকে আসলে কাজ করা যেতে পারে আচ্ছা, আহ এইটা যদি বলো তাহলে আমার কাছে মনে হয় আমি আসলে একজন গার্ডেনার, যে আসলে তার গার্ডেনের মধ্যে পিপলদেরকে গ্রো করি প্লাস হচ্ছে প্রজেক্টদেরকে গ্রো করি। আমার জাস্ট এই দুইটাই কাজ, এবং আমি যখন দেখি যে যে এই দুই জায়গায় জিনিসপত্র ভালো হচ্ছে, পিপলরা হ্যাপি থাকতেছে, ক্লায়েন্ট হ্যাপি থাকতেছে, প্রজেক্ট অন টাইম যাচ্ছে, প্রজেক্ট প্রফিটেবল থাকতেছে, সেটা আমাকে খুব ইন্সপায়ার করে অ্যাকচুয়ালি। তো আমি খুঁজে খুঁজে, গার্ডেনার কি করে, গার্ডেনার আসলে দেখে যে আসলে কোন গাছটার কিরকম যত্ন করা দরকার, কি সমস্যা হচ্ছে, কখন কি মানে সার দিতে হবে, পানি দিতে হবে। আমি ওইগুলো আর কি একটু মানে এই স্টেজে এসে আমি জাস্ট ওইখানেই ফোকাস করি যে কোথায় আসলে কি দরকার এবং চেষ্টা করি ওইভাবে ম্যানেজ করতে। তো তুমি ফর তোমার এক্সাম্পল, জার্নিটা যদি জি আমি একটুখানি জিনিসটাকে আর একটু
ভালোভাবে কোয়েশ্চেনটা করি। সো যেটা হচ্ছে সাপোজ ধরো কেউ একজন ডেভেলপার হিসেবেই কাজ করতেছে, এখন মিড লেভেলে আছে। সে হয়তো বা তাহমিন আপুর মতো একটা জায়গায় যেতে চায়। তো সে আসলে কি কি স্টেপ ফলো করলে ওই জায়গাটাতে যেতে পারবে? আচ্ছা, এই ক্ষেত্রে যেটা করতে হবে, মানে যার যেটা ড্রিম, কেউ হয়তো আর্কিটেক্ট হইতে পছন্দ করে, সিঙ্গেল কাজ করতে পছন্দ করে, কেউ হয়তো পিপল ম্যানেজমেন্ট পছন্দ করে, প্রজেক্ট ম্যানেজমেন্ট পছন্দ করে। যার যেটা ড্রিম, ম্যান্ডেটরি থিংস হচ্ছে তাকে সেই সাবজেক্টে কন্টিনিউয়াসলি লার্নিং এর উপর থাকতে হবে। মানে আমাদের সেক্টরটা হচ্ছে এরকম যে তুমি লার্নিং স্টপ করলা মানে তোমার আর্নিং ও স্টপ অলমোস্ট। তো True. লার্নিং এর উপর তোমাকে থাকতে হবে। প্লাস হচ্ছে আহ, যখন যেখানে যতটুকু স্কোপ আছে সেটাকে বেস্ট দিতে হবে। ফর এক্সাম্পল, আমি যখন ইন্ডিভিজুয়াল ডেভেলপার হিসেবে কাজ করতেছিলাম, ব্রেন স্টেশনে আমি জয়েন করি 2015-তে। তারপর ধরো 2017-তে আমি যখন স্কোরবোর্ড ফর লাইফে ইন্ডিভিজুয়াল ডেভেলপার হিসেবে কাজ করতেছিলাম, তো তখন কিন্তু আমার ওইখানে অপশন ছিল না যে টিম ম্যানেজ করার বা কিছু করার। Right. বাট রাইসুল ভাই যখন অফার করতো যে তাহমিনা তুমি কি এই প্রজেক্টটা দেখতে পারবা, সময় হবে, আমি কিন্তু লুপে নিতাম। হুম, হুম, ওইভাবেই হুম। কিন্তু ধরো স্টুডেন্ট টু স্টুডেন্ট প্রজেক্টে ইনভলভ হওয়া, ওই সেম এগুলো সব প্রজেক্টে ডেডিকেটেড। হ্যাঁ বাংলাদেশের হ্যাঁ বাইরের প্রজেক্ট। হ্যাঁ এগুলো হ্যাঁ কিন্তু একটাও ডেডিকেটেড মানে দেশি ডেভেলপার প্রজেক্ট হিসেবে না। কাজ করার পরে ওইখানে যদি তুমি চিন্তা করো যে না আমার তো আসলে এই একটাই কাজ, আমি এটা করি, এডিশনাল টাইম ওইখানে লাগতেছে বা এডিশনাল এফোর্ট লাগতেছে, ওই চিন্তা করলে না পারবা না। ওইখানে তোমার একটা মোটিভেশন থাকতে হবে যে তুমি আসলে কাজটা করতে পছন্দ করো কিনা। লাইক ধরো তুমি সারাদিন অফিস করে আইসাও যদি ক্রিকেট খেলা পছন্দ করো, তুমি কিন্তু ওই 3-4 ঘন্টা ক্রিকেট ম্যাচ দেখতে পারবা। ওটা হুম, তোমাকে কি করবে, মানে ওটা তোমার ধরো ডোপামিন ইনক্রিজ করবে, তোমাকে অনেক আনন্দিত রাখবে। তো আমার right. আসলে দেখা যায় যে কোনো প্রজেক্ট সাকসেস হলে বা কিছু হলে সেটা আমাকে খুব চিয়ার আপ করে, আমার দেখতে ভালো লাগে। একটা উইনিং তো মেন্টালিটি আছে। হ্যাঁ হ্যাঁ, তো এই জন্যই দেখো যে ফর এক্সাম্পল আমার আহ, সময়ও, বেবি হওয়ার সময়ও আমি কিন্তু ফুল অফ নিতে পারি নাই, কারণ আমার কাছে মনে হয়েছে যে Right. এত সময় ছুটি নিয়ে আমি কি করব, 4 মাস বসে থেকে আমি কি করব। ওকে, মানুষজন ঠিক শুনলে আছে। অনেক সময় গালিগালাজ করতে পারে। হ্যাঁ, প্যারেন্টাল লিভ এমনিতেই মানুষজন প্যাটার্নিটি লিভ নিয়ে অনেক তো কোয়েশ্চেন থাকে তো আর কি। ওইখানে এই গ্যাপটা আমি যতদিন ধরো, আমি তো হুম, অনেকটা টাইম হোম অফিস করছি, বাট আমার কাছে মনে হয়েছে যে অফিসে গেলে আসলে আমি রিল্যাক্স ফিল করি, বাসার চেয়ে অফিসে গেলে স্টিল নাও আমি সেটা ফিল করি। তো এইটা কিন্তু এই মানে সবার থাকে না একটা জিনিস যে কি করলে তোমার এনার্জি বেড়ে যায়। রাইট। আমার আসলে আহ এই কাজের মধ্যে থাকলে আমার এনার্জি বেড়ে যায়, বাসায় আমি আসলে এরকম পারি না। সো আই এটা গেস এটা সার্জারির মধ্যে পড়ে। হ্যাঁ, ম্যাক্সিমাম যারা হচ্ছে ক্যারিয়ারে ভালো করতেছে আমার মনে হয় এটা আমাদের একটা চ্যালেঞ্জ। আমরা হয়তোবা অফিসে থাকতে বেশি পছন্দ করি। সো আমাদের দেখা যাচ্ছে পার্টনাররা যদি ওরকম আন্ডারস্ট্যান্ডিং না হয় এটা আর কি হুম। চ্যালেঞ্জ হয়ে যায়। বাট দেন এগেইন হ্যাঁ, এই মানে এই উই ট্রাই ক্ষেত্রে টু ব্যালেন্স। মানে ডেফিনেটলি আশেপাশের এনভায়রনমেন্টটা খুব ইম্পর্টেন্ট। লাইক ধরো হেল্পিং হ্যান্ড থাকা, বা কারণ সবকিছুই তো আসলে রেসপন্সিবিলিটি। অফিসের রাইট, জন্য যেরকম রেসপন্সিবিলিটি, বেবিদের মা হিসেবেও সেখানেও আমার রেসপন্সিবিলিটি আছে। সো রাইট, কোনোটাই কিন্তু রাইট। ছেড়ে দেওয়ার মতো না। তো কোনটা ছেড়ে যখন দেওয়ার মতো না। হ্যাঁ, যখন যেটা ইম্পর্টেন্ট ওইটাকে আসলে চেক এন্ড ব্যালেন্স করে চলতে হচ্ছে। রাইট, প্লাস এই ক্ষেত্রে হচ্ছে টিমটাকে ওইভাবে আসলে তৈরি করে নিতে হয় যে হুম, মানে একা একা কিন্তু খুব বেশি দূর যাওয়া যায় না। আমি হয়তো রাইট, একা খুব ভালো ডেভেলপার, আমি কিন্তু একা ম্যারাথন খেলতে পারবো না। আমি হয়তো একা একা খুব শর্ট টার্ম কিছু করতে পারি, বাট লং টার্ম যাইতে হলে আমার টিম লাগবে। তো এই রাইট। জন্য আর কি নিজে সহ টিম সহ ভালো থাকতে হবে। কিভাবে সবাই ভালো থাকতে পারে সেই চিন্তা করে আগাইলে দেখা যাবে যে মানে আশেপাশের সবাই হেল্প করতেছে। রাইট। আমি এই কিন্তু জিনিসটা এক্সট্রিম লেভেলের সাপোর্ট পাইছি আমার টিমের কাছ থেকে। প্লাস আমি চেষ্টাও করি যে মানে যতটুকু সাপোর্ট দেওয়া যায়, মানে চিন্তাটা থাকে এরকম যে সবসময় নিজে জেতার চিন্তা না করে চিন্তা করতে হবে টিম নিয়ে যাতে জিততে পারি। হ্যাঁ, ট্রু। এই জিনিসটাও আরকি মানে যেটা হয় মানে আমরা এই জায়গাটা তো সাফার করি। অ্যাজ আ হোলই মানে টিম স্পিরিটটা ধরে রাখা একটা চ্যালেঞ্জ। দেন এগেইন মেয়ে হয়ে টিম স্পিরিটটা ধরে রাখা আরেকটা চ্যালেঞ্জ কেন বলবো? কারণ আমরা আসলে অনেক জায়গাতে অনেক রেসপনসিবিলিটি নিয়ে অলরেডি বসে থাকি। সো একটা টিমের রেসপনসিবিলিটি নেয়া কিন্তু মানে অ্যাডিশনালি যেটা হয় যে আ একটা মাদারলি
অ্যাটিটিউড। সো আমরা যতগুলা মেম্বার আছে ততগুলা মেম্বারের মা। সো ইটস লাইক তাহমিনা পরেরই 202টা মানুষের মা টাইপের ব্যাপার-স্যাপার হয়ে গেছে। লাইক নিজের 2টা বাচ্চা আরো 200টা মানুষ। সো এরকম টাইপের ব্যাপার-স্যাপার। সো ওই নার্চারিং ব্যাপারটা তখন আসলে খুব ইম্পোর্টেন্ট হয়ে যায়। বাট আরেকটা জিনিস যেটা ইম্পোর্টেন্ট আমার কাছে মনে হলো তাহমিনা আপু, সেটা হচ্ছে যে আম এই যে জার্নি গুলোতে ডেফিনিটলি মানে একটা তো হচ্ছে তুমি খুব স্পেসিফিকলি বললা যে টিম নিয়ে জেতার মনোভাবটা, এবং আমরা যদি একজন আরেকজনকে হেল্প না করি। সো অনেক সময় হয় কি যে আমরা তো আসলে মানে প্রত্যেকটা কোম্পানিতে এটা নট অনলি ব্রেইন স্টেশন, হয়তো বা আরো যত সফটওয়্যার কোম্পানি আছে সবগুলাতেই কিন্তু ম্যাক্সিমাম 10% অফ দ্য মানে এমপ্লয়িজ আর উইমেন আর কি, রাইট? সো 10% এমপ্লয়ি যদি হয়, সাপোজ ব্রেইন স্টেশন এখন 800 পিপল একটা টিম আছে, সো 10% মানে 80 জন মেয়ে আছে, এবং সবাই হয়তো বা সেম ক্যাটাগরির না। কেউ হয়তো বা ডেভেলপার, কেউ হয়তো বা বিএ, কেউ হয়তো বা মানে কিউএ, হ্যাঁ, কেউ হয়তো বা আর্কিটেক্ট, হ্যাঁ। সো যেটা হয় যে এই মেয়েদের একটা কমিউনিটিটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যেটা যেটা আমি বলি যে একজন আরেকজনকে হেল্প করার জায়গা। অনেক সময় আছে যে আমি হয়তোবা অর্গানাইজেশনে একটা নলেজের স্প্রেড পাচ্ছি। আদার কোনো কোম্পানি তারা অন্য ডিফারেন্ট কোনো নলেজ নিয়ে বসে আছে যেটা আমি জানি না, জাস্ট বিকজ আমরা আসলে কানেক্ট করি না। So the reason I started this community in the very first place with all of you, হ্যাঁ, তামিনা আপু, ইলা আছে এখানে, দেন আমরিন, আমরা যারা যারা এই কমিউনিটির পার্ট আছে and আজকে যারা জয়েন করছে, হ্যাঁ। সো এই কমিউনিটির স্পেশাল অ্যাটেনশনটাই যাবে আসলে ওই জায়গাটাতে আমরা কিভাবে একটা women first ecosystem বিল্ড করতে পারি। বিকজ আমরা যখন দেখি যে সবগুলা কমিউনিটিতে, দেশের বেশিরভাগ এই কমিউনিটিতে কিন্তু ইটস মেল ডমিনেটেড, রাইট? হয়তো বা দু একটা জায়গাতে লিডার পজিশনে মেয়েরা থাকলেও ওভারঅলি টোটাল কমিউনিটির কন্ট্রিবিউশনের জায়গাটাতে মেয়েরা নাই। সো না থাকার কারণে যেটা হয়, আমরা আসলে রাইট হেল্প কার কাছে যাবো এটা জানি না। সাপোজ আমি যখন কোথাও একটা মেন্টরশিপের জন্য যাচ্ছি, অনেক মেয়েরা এসে তখন আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে যে আপু, আমি তো এই এখন 4th ইয়ারে আছি, আমি কিভাবে করে আমার জার্নিটা শুরু করব? দেন এগেইন আমি সবসময় বলি যে আই ক্যান গাইড ইউ উইথ 1-2 আওয়ার, বাট দ্যাটস নট ইনাফ। হ্যাঁ, ইউ ক্যান লার্ন আ লট ফ্রম আদার পিপল। সাপোজ আমি এখন হয়তো বিজনেস সেগমেন্টটাতে আমি হয়তোবা বেশি কাজ করতেছি। সো তুমি হয়তোবা ডেভেলপমেন্টে যেতে চাচ্ছ। এন্ড দেন এগেইন আই এম নট দ্য রাইট পারসন টু গাইড ইউ। সো দ্য কানেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যেটা আমরা কমিউনিটি করতে গেলে পারে যেটা পাই, সেটা হচ্ছে যে ঠিক আছে, আজকে তাহমিন আপুকে আমি চিনে গেলাম কমিউনিটির থ্রুতে, এরপর আমি তাহমিন আপুকে রিচ করতে পারবো। এন্ড দেন জিজ্ঞেস করতে পারবো, ঠিক আছে আপু, তুমি তো ডেভেলপার ছিলা, কিভাবে ডেভেলপমেন্টে আরো বেশি কাজ করা যায়, কিভাবে আরো এক্সট্রা জিনিসপত্র লার্ন করা যায়। সাপোজ আমি আমরিনকে চিনি, আমি ইলাকে চিনি, আমরা জিজ্ঞেস করলাম যে আচ্ছা আপু কিভাবে করে আমি বেটার হচ্ছে অ্যানালিস্ট হতে পারি, অথবা কিভাবে করে আমি অন্যভাবে আমার ক্যারিয়ার চিন্তা করতে পারি। আজকে একেকজন তো একেক ভাবে ফ্লারিশ করে লাইফে, রাইট? আমরা সবাই হয়তো বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসি, অথবা নাও থাকতে পারি, বিয়ে থেকেও হতে পারি। বাট যেহেতু আমরা এখন কোনো আইটি কোম্পানিতে আছি, সো বিং পার্ট অফ আ আইটি কোম্পানি itself requires a lot of কি বলে আইটি নলেজেস, রাইট? ইভেন দো অ্যাট লিস্ট নো হাউ দরকার যে কোথায় কি হচ্ছে দুনিয়াতে, এটা না জানলে তো আমরা সার্ভাইভ করতে পারবো না। সো ওই জায়গাটাতে আম, যেটা হয় যে কমিউনিটি would help us to at least establish a network যেখানে আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারবো, জানতে পারবো, and then can ask for help. সো হোপিং যে আমরা ওই জিনিসটা একটা বিল্ড করার জন্য যেই চেষ্টাটা করতেছি ওটা করতে পারবো। অ্যান্ড ইন দ্য মিন টাইম এই যে জার্নি গুলা শেয়ার করা, এইগুলা আমার মনে হয় খুব বেশি হেল্পফুল হবে, যাতে করে আমরা নট অনলি নিজেদের স্টোরি বলা, বাট ওই যে একসাথে করে সাপোজ হইতে পারে আজকে হয়তো বা আম, হয় না যে আহ মাহমুদা আপু অথবা হতে পারে আমিন আপু, তাদের মনে হলো যে ঠিক ডাউন দ্য লাইন আমি একটা কোম্পানি বানাবো, এন্ড হুম টু হায়ার। আই নো তাহমিন আপু, সো লেটস হায়ার হার। অর আই নো তিশা আপু, ঠিক আছে লেটস হায়ার। মানে যেটা হচ্ছে আমরা যদি একজন আরেকজনকে না চিনি তখন ওই জিনিসটা আসলে লিমিটেড থাকে। সো হোপফুলি আমরা যারা যারা যেই লেভেলেই থাকি না কেন, হোপিং যে আমরা একজন আরেকজনকে ডাউন দ্য লাইন হেল্প করতে পারবো। ঠিক আছে আমরিন, আমার মনে হয় তোমার কাছে আবার একটু ফিরে যাই। জি সো আমরা বেশিক্ষণ টাইম নিব না, আমরা চেষ্টা করব নেক্সট 10-15 মিনিটের মধ্যে আমাদের সবকিছু র্যাপ আপ করা ডিসকাশন সেশনটা। বাট যেটা আজকে যারা অডিয়েন্সে আমরা আছি, আমরা একটু চেষ্টা, আমি একটু রিকোয়েস্ট করবো আমরা যাতে একজন আরেকজনের সাথে কথা বলার জন্য লাইক কোনো কোয়েশ্চেন যদি থাকে বা স্পেসিফিক আস্ক থাকে যে এই জায়গাটা কিভাবে করে ইমপ্রুভ করছেন, বা ফার্দার ওয়ান টু ওয়ান কানেক্ট করতে চান। সাপোজ আমরিন এখন যেহেতু নেদারল্যান্ডস একটা ইউনিভার্সিটিতে স্কলারশিপ পাইছে, হতেই পারে আমরিনের সাথে আপনারা ওয়ান টু ওয়ান কানেক্ট করে এটা জানতে চান।
সো সেই ক্ষেত্রে আমি বলবো যে একটু আনমিউট করে আহ ওই কোয়েশ্চেনটা করে ফেলার আর কি। কারণ যেহেতু আমরা খুব কম মানুষজন আছি এবং খুবই ক্লোজ গ্রুপ, বেশিরভাগই মেয়ে, সো আমরা যাতে শাই ফিল না করি আর কি। সো আমরিনের কাছে যেটার জন্য যাচ্ছিলাম যে আমরিন, তুমি মাস্টার্স করতেছো প্রবাবলি ডেটা সায়েন্স, রাইট? সো এখন ধরো তুমি অলরেডি একটা বিজনেস রোলে আছো, সো ওইখান থেকে তুমি ডেটা সায়েন্স কিভাবে করে দেখতেছো, বাট বা হোয়াট আর দ্য স্কোপস, যেটা হয় যে পুরো দুনিয়াতেই মানে এআই বলি, ডেটা বলি, বা হচ্ছে ব্লকচেইন বলি, এই ধরনের স্পেসিফিক কিছু সেগমেন্টে, টেক সেগমেন্টে কিন্তু অনেক অনেক মানুষজন হচ্ছে স্কিলড হচ্ছে। হ্যাঁ, সো হোয়াট ইজ ইউর আলটিমেট গোল? তুমি কি হতে চাচ্ছ? আপু আমি স্পেসিফিক্যালি ডেটা সায়েন্স না, আমার মাস্টার্সটা ডিজিটাল টেকনোলজি ইঞ্জিনিয়ারিং, ওটার মধ্যে মেশিন লার্নিং বা এআই এগুলো সবকিছু পার্ট আর রাইট, কি। রাইট, সো রাইট। আমার মাস্টার্সটাই এরকম যে হচ্ছে ডিজিটাল ট্রান্সফরমেশন বা এই টাইপের জিনিস নিয়ে, যে একটা হচ্ছে কোম্পানিকে আইটি সেক্টর গুলোতে কিভাবে হেল্প করা যায় বা প্রজেক্ট ম্যানেজমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট, এই টাইপের জিনিসগুলোতে বেশি ফোকাস করে আমার মাস্টার্সটা। সো এটা আমার কাছে মনে হয় যে অনেকটুকু আমি হচ্ছে ব্রেন স্টেশনে যেরকম আর কি কাজ করছি, দুইটা আর কি অ্যালাইন করে। সো আমার হচ্ছে রাইট। ফিউচারে এটাই ইচ্ছা যে হচ্ছে আর কি আমি প্রোডাক্ট ম্যানেজার ফার্স্টে হলাম, তারপর হচ্ছে যদি কোনো আমি টিম লিড হতে পারি বা তাহমিন আপু বা তিশা আপু যেসব রোলে আছে, আলটিমেটলি আমার ওইসব রোলে যাওয়াই হচ্ছে আমার গোল। কারণ আমি যেটা বললাম যে আমারও হচ্ছে কোনো হলো প্রজেক্ট কমপ্লিট করা বা হচ্ছে পিপল ম্যানেজ করা বা হচ্ছে মানুষের সাথে নেটওয়ার্কিং করা বা আমাদের যে সার্ভিসেস গুলা আছে সেটা নিয়ে হচ্ছে কথা বলা, এই জিনিসগুলো নিয়ে যেহেতু আমি এখনো কাজ করছি, সামনেও আমার এগুলোই কাজ করার ইচ্ছা। রাইট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। তাহমিন আপু, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড যে এখন তো তুমি অলরেডি এসবিও হেড হয়ে গেছো, হোয়াটস ইউর নেক্সট অ্যাসপিরেশন? কি হতে চাও? কি আমাকে বলছো? হ্যাঁ, ও জি। আচ্ছা। আহ এটা একটা ভালো কোশ্চেন করছো, বিকজ আমি দেখি যে আমার আশেপাশে যারা আছে সবাই চিন্তা করে যে উম একটা হয়তো নতুন কোম্পানি করতে পারি, কিছু করতে পারি। আমার আসলে মার্ক জুকারবার্গ বা বিল গেটস তারা আমাকে মোটিভেট করে না, আমাকে মোটিভেট করে ধরো সুন্দর পিচাই। সবাই যে কোম্পানি খুলেই মানে বড় হইতে হবে তা না, কেউ তো বড় কোম্পানিতেও কাজ করতে পারে। ওকে, তো এই সো ক্ষেত্রে ব্রেন স্টেশনের ধরো যে মিশন ভিশন বলো বা সেই জিনিসটা আমাকে খুব ইন্সপায়ার করে যে আমরা 10 মিলিয়ন পিপলের লাইফে ইম্প্যাক্ট ফেলতে চাই, আমরা 15,000 পিপলের একটা অর্গানাইজেশন হতে চাই। সো স্টিল নাও আমাকে ওইটাই আসলে এখন খুব মোটিভেট করে যে আসলে আমি যখন এতগুলা মানুষের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারবো বা এতগুলা মানুষের ধরো এটাকে কি বলে রিজিকের সাথে নিজেকে অ্যাটাচ করতে পারবো, এটা হইতে পারে যে পরকালেও আমাকে সদগায়ে জারিয়া হিসেবে কিছু আসবে। তো ব্রেন স্টেশনের এই জিনিসটা আমার খুব ভালো লাগে এবং সোফার আমি বলবো যে এটাই আমাকে সবসময় মোটিভেট করে যে সবার আসলে বিল গেটস হওয়ার দরকার নাই, মার্ক জুকারবার্গ হওয়ার দরকার নেই, কেউ কেউ সুন্দর পিচাইও হতে পারে। ওকে, থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক সুন্দর একটা কথা বলছো। উই আন্ডারস্ট্যান্ড দ্য লয়্যালটি লেভেল ইজ অন আ ডিফারেন্ট লেভেল। আর তামিন আপু খুবই প্র্যাকটিসিং একটা মানুষ। সো সে নামাজটি এন্ড দেন মানে আমি খুবই আইডিয়াল একটা ক্যারেক্টার হিসেবে মানি তামিন আপুকে। সো ইফ এনিওয়ান আস্ক মি হুম আই গো টু ফর এনি কাইন্ড অফ অ্যাডভাইস, আই উড সে তাহমিন আপু। ফিল ফ্রি, শি ইজ ভেরি হাম্বল। হ্যাঁ, আর এই কমিউনিটিটার মধ্যে তামিন আপু অলরেডি ইনক্লুডেড। আমাদের ফেসবুক গ্রুপটাতে কি আপু অলরেডি আসো না? উইমেন ইন টেকে। হ্যাঁ আমার মনে হয় আসি। রাইট, রাইট। সো থাকার কথা, বিকজ শি ইজ অলসো দ্য কো-ফাউন্ডার। এখানে ইলাও আছে, লামিয়াও আছে, দেন আমরিনও আছে। আমি দেখলাম লামিয়া জয়েন করছে। সো আমরা সবাই মিলে কিন্তু এই গ্রুপটা স্টার্ট করছি, বাট দেন এগেন ইটস নট অ্যাবাউট কারা কারা অ্যাক্টিভলি ইনভলভ, বাট চেষ্টা করলে পারে যদি অ্যাক্টিভলি কানেক্ট করতে পারা যায়, তাহলে আমার মনে হয় যে আমরা ডাউন দ্য লাইন আসলে একটা স্ট্রং ইকোসিস্টেমের পার্ট হতে পারবো আর কি। সো যাতে করে আমরা একজন আরেকজনকে হেল্প করতে পারি। ইউ নেভার নো, মানে কখন যে কে কার জন্য হেল্পফুল হয়। আর স্পেশালি মানে যেটা হয় যে মেয়েদের থেকে যদি হেল্প পাওয়া যায়, আই থিঙ্ক মেয়েদের বন্ডটা একটু ডিফারেন্ট হয়। আমার মনে হয় ইটস অ্যাবাউট লাইফ টাইম, যেটা মেয়েরা নিভায়। হ্যাঁ, মানে হইতেই পারে ফ্রেন্ডশিপ ইজ ফর লাইফ টাইম, বাট দেন এগেন মানে নেটওয়ার্কের থ্রুতে বড় আপু, ইভেন আই আই ডু স্টিল রিমেম্বার যে আমি যখন প্রথম জয়েন করছি ব্রেন স্টেশনে, সো তখন থেকে শুরু করে এখন পর্যন্ত যত আপুরা আসছে চলে গেছে, স্টিল তাহমিন আপু ইজ দেয়ার।
আমিও আছি and then we have a special bond আর আমার যারা জুনিয়র আছে ছোট বোন বলি আর এছাড়াও যারা আমার কন্টেম্পোরারি আছে তাদের সাথে একটা ডিফারেন্ট বন্ড আছে ইটস লাইক সিস্টার ফ্রম অ্যানাদার মাদার সো ফিলস লাইক হোম সবসময়কার জন্য সো আমি বলবো যে ডোন্ট ফিল শাই মানে আমরা কমিউনিটির পার্ট সো ইন এনি ওয়ে ইফ উই ক্যান হেল্প ইচ আদার আই উড লাভ টু তাহমিন আপু সেম আমরিনো সেম ইলা লামিয়া সবাই আছে এখানে সো সবাই সবার কাছ থেকে অ্যাডভাইস নেওয়া বা শিখার ব্যাপারে কখনো আমরা যাতে হয় না কখনো যাতে লজ্জা না পাই আর কি সো ওই জায়গাটা আমার রিকোয়েস্ট থাকবে আর যেহেতু আমরা আর কি ক্লোজ করতে চাচ্ছি উইদিন 3 to 5 মিনিটস সো আমি এখন জাস্ট ওপেন করে দিচ্ছি ফ্লোর কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কেউ যদি কোনো কমেন্ট অ্যাড করতে চায় কারো জার্নি শেয়ার করতে চায় আমি আসলে সবাইকে পার্সোনালি হয়তো বা চিনি না সো কেউ যদি তার জার্নিটা শেয়ার করতে চায় প্লিজ জাস্ট আনমিউট করে একটু আমরা বলে ফেলি আমার মনে হয় মেয়েরা মেয়েদের জার্নিটা জানাটা খুব ইম্পর্ট্যান্ট অনেক অনেক জুনিয়র আছে বা ফ্রেশার আছে যারা শুরু করতে যাচ্ছে তাদের জন্য খুব ইজি হবে জি। কেউ কি বলতে চাই লামিয়া কিছু শেয়ার করতে চাও না আপু, আমি আপনার মতো তো গুছায় বলতে পারবো না, এই জন্য আমি জাস্ট শুনতেছি। I'm just admiring everyone. ও না 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 গুছায় বলার কিছু নাই জাস্ট তুমি তোমার ক্যারিয়ারের জার্নিটাও বলতে পারো আমার মনে হয় এখানে আমরা আজকে খুবই ইনফর্মাল কথা বলতেছি সো ফিল ফ্রি সো হ্যাঁ খুব পার্টিকুলার স্পেসিফিক্যালি আপু কিছু বলার নেই, বাট যেটা আমার মনে হয় লাইক খুবই ছোট ক্যারিয়ার লাইফে লাইক 3.5 year মানে চোখ কান খোলা রাখা এবং জাস্ট ওপেন থাকা যেন নতুন কিছু আসলে ওটার সাথে অ্যাডাপ্ট করা যায় অ্যান্ড বি লাইক স্পঞ্জ যেন যত বেশি অ্যাবজর্ভ করা যায় অ্যান্ড দেন কাইন্ড অফ ওইটা অ্যাপ্লাই করা অ্যান্ড কাইন্ড অফ একটা ইম্প্যাক্ট ক্রিয়েট করা, দ্যাট হেল্পস আ লট। ওকে ইলা কিছু অ্যাড করতে চাও ইলা যদিও একটা প্রোগ্রামে বাট আমিন আপু সরি, আমি আসলে ওই যে আপু যেটা বললো আমি আসলে হয়তো বা ক্যামেরা অন করতে পারবো না বিকজ আমি আজকে একটা মেহেন্দি প্রোগ্রামে আছি, সো ইটস নট ভেরি অ্যাপ্রোপ্রিয়েট লুক এভরিওয়ান। আর এখন আমি আসলে আমার ছোট ভাইয়ের কি বলে ও ব্লগিং করে সেই রুমে বসে যাতে নয়েজ না আসে ওই রুমে কথা বলছি। সো আমি শুনছিলাম তিশা আপুর সাথে আমরিনের সাথে বা তাহমিন আপুর সাথে আমার জার্নিটা আসলে এটা আমার সেকেন্ড জব। সো আমিও যে খুব বেশি সিজনড প্রো ব্যাপারটা তা না, উই অল আর স্টার্টিং অফ কিকিং স্টার্ট দ্য লাইফ বলবো আসলে। সো সেই জায়গা থেকে মানে এই ইনিশিয়েটিভটা যখন শুরু করা তখন আমারও পার্সোনালি আপু যখন বলছিল যে আমাদের বাংলাদেশ পার্সপেক্টিভে যদি আমরা দেখি আমাদের এমন কমিউনিটি খুব কম যেখানে আমরা নিজেরা মেয়েদের হাত ধরে টেনে তুলবো, বা যখন আমার মাথায় হুট করেই একটা কোয়েশ্চেন আসছে আমি ফর এক্সাম্পল যদি বলি আমার মাঝে মাঝেই যখন রাতে একা বসে থাকি তখন অনেক ছোট ছোট কোয়েশ্চেন মাথার মধ্যে আসতে থাকে যে এই কোয়েশ্চেনটা কাকে জিজ্ঞেস করা যায়, বা এটা অনেক সময় হয়তো বা চ্যাট জিপিটি ইজ নট সাফিসিয়েন্ট যে ও আমাকে প্রপারলি আনসারটা করতে পারবে। সো ওই মোমেন্টে হয়তো বা আমি তিশা আপুকে যে নক করতে পারবো যে তিশা আপু এরকম এরকম একটা জিনিস হয়েছে, এটা কিভাবে কি করা যায়। কিন্তু হয়তো বা তফিক ভাইকে যে আমি নক করতে পারবো না যে কি তফিক ভাই কি করছেন এই রাতের বেলা এরকম একটা কোয়েশ্চেন মাথায় আসছে একটু হেল্প করবেন কিনা। হ্যাঁ, সো ওই যে মানে মেয়েদের ইজের যে জায়গাটা বা কমফোর্টনেস এর যে জায়গাটা এই জায়গাটা মিসিং। আমরা তো কোয়েশ্চেন যে কাউকেই করতে পারি কিন্তু আসলে মেয়েদের সাথে মেয়েরা যে ধরনের বন্ডিং আমরা শেয়ার করি ওই ইজ অফ শেয়ারিং এর জায়গাটা তৈরি করা দরকার। সো ওই জায়গা থেকে আমাদের কমিউনিটিটা খুব বেশি ফর্মাল কিছু না, আমরা সবাই একসাথে থাকবো কথা বলবো আর ওই যে রাতে 12টার পর যদি কোনো কোয়েশ্চেন মনে পড়ে জিজ্ঞেস করবো। এটাই হচ্ছে আমাদের আসলে মেইন উদ্দেশ্য। সো সবাই ইনশাল্লাহ একসাথে থাকলে আরো কথা হবে, সবার কাছ থেকে শিখতে পারবো বিকজ আমি জীবনটাই তো শিখার। রাইট আমি খুব কোর টেকনিক্যাল জিনিসপত্র হচ্ছে অ্যারেঞ্জ করে যেটা ফিল করলাম যে আমরা আসলে মেয়েরা কথাই বলি না সো টেকনিক্যাল নলেজ তো কোর্সের অভাব নাই দুনিয়াতে হ্যাঁ কিন্তু কথা হচ্ছে একজন একজনকে চিনার অভাব আছে আমাদের সো ওই নেটওয়ার্কিংটা আমরা যাতে করতে পারি এই জন্য আমরা এই ইন্সপায়ার সিরিজটা লঞ্চ করলাম সো আজকে তো বিসমিল্লাহ হলো সো দেখা যাক যে ডাউন দ্য লাইন আমরা এই জিনিসটাকে আরো কত বড় আরো বিশাল করতে পারি আর কি যাতে যারা আইটিতে খুব
বেশি মানুষজনও নাই আসলে, মেয়েরা নাই। বাট তারপরেও যারাই আছে মিড টু সিনিয়র বা জুনিয়র টু সিনিয়র, উই উইল ট্রাই টু মেক শিওর যে আমরা সবার জার্নি বলতে না পারলেও কি কি টেকনোলজি সেগমেন্টে আসলে কাজের অপরচুনিটি আছে, ওই জিনিসগুলো যাতে আমরা আরেকটু নিয়ে আসতে পারি। সো সবাই আজকের এপিসোডটার পরে আমি বলবো যে একটুখানি জি আমিন আপু। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করতে চাই, আইটিতে মেয়েরা নাই এটা আসলে মেয়েরা আসে না তা না, আমার দেখা মতে মেয়েরা খুব তাড়াতাড়ি মানে ড্রপ আউট হয়ে যায়। হয়তো রাইট। স্টার্ট করে, স্টার্ট করার পরে একটা স্টেজে এসে দেখা যায় যে তারা আর কন্টিনিউ করে না। করতে ফর পারে না। এক্সাম্পল আমি যদি ফর এক্সাম্পল ব্রেন স্টেশনের কথাই বলি, আমি অনেক আপুকে দেখছি লাইক ধরো বিয়ের পর বা বেবি হওয়ার পর চলে গেছে, রাইট। তাই না? রাইট। সো মানে একটা স্টেজে এসে চ্যালেঞ্জটা মানে মেয়েদের হয়, ইয়ে মেয়েদের হ্যাঁ বেশি থাকে। অনেক বেশি থাকে, এই জন্য আসলে হয় না। বাট তারপর আলহামদুলিল্লাহ আমরা তো আসলে এখন অনেক বড়ই হয়েছি, কারণ স্টার্টিং আমার যতটুকু মনে পড়ে স্টার্টিং আমরা 5-6 জন মেয়ে ছিলাম, রাইট? এখন তো রাইট। আলহামদুলিল্লাহ এখন অনেক। তো সো অনেক মানুষজন। আসে না তা কিন্তু এখন আমি বলবো যে এখন আসে, এখন কিন্তু বেশ ভালো আসা শুরু হয়েছে। এখন যদি আমরা ধরে রাখতে পারি, কন্টিনিউ করতে পারি, রাইট। বা ওই সময় মানে যখন যে চ্যালেঞ্জ হচ্ছে সেটা লাইক শেয়ার করে, বা চ্যালেঞ্জটা যে আমরা প্রথম ফেস করতেছি তা না, আর অনেকেই হয়তো ফেস করছে, কিভাবে ওভারকাম রাইট। করছে সেটা হয়তো কমিউনিটিতে ডিসকাস করে আমরা আহ চেষ্টা করতে পারি ওভারকাম করার, তাহলে আমার কাছে মনে হয় যে মেয়েরা অনেক দূর যাবে। তো আমার একটা স্পেসিফিক এক্সাম্পল আছে যে আমার কাছে এরকম একজন আপু আসছিল যে কিনা বেবি হওয়ার পরে সে আসলে একটা গ্যাপের মধ্যে পড়ে গেছে। সো শি ওয়াজ লুকিং ফর পার্ট টাইম জব, অথবা সে হচ্ছে রিমোট জব করতে যাচ্ছিল। এন্ড দেন বাংলাদেশে খুব কম কোম্পানি আছে যারা হায়ার করে। সো ওয়ান অফ মাই ফ্রেন্ড কোম্পানি, হি ওয়াজ অ্যাকচুয়ালি অফারিং দিস যে ওর আসলে পার্ট টাইম লাগবে না, ও কন্ট্রাকচুয়ালি একজনকে হায়ার করতে চাই। দেন এগেইন ইট সার্ভস বোথ দ্য ওয়ে আর কি। সো আমি কেন এটা শেয়ার করলাম, অনেক সময় হইতেই পারে আপু যেটা বললো এটা ম্যাক্সিমাম কেসে হয়, মানে 60% অফ দ্য ওয়েমেন অ্যাকচুয়ালি আফটার, মানে আমি বলবো 5 to 7 ইয়ার্স এর মাথায়, যখন মানে এই 5 বছর চাকরির পরে সাধারণত একটা মেয়ে জব করার পরে সে বিয়ে করতে যায়, এন্ড দেন তারপরে একটা গ্যাপ আসে। সো বিয়ের পরে বেবি হয়ে গেলে তখন বেবি হওয়ার পর থেকে একটা গ্যাপ চলে আসে। সো অনেক সময় আছে যে অনেকে হয়তো বা 2 বছরের ব্রেক নিচ্ছে, নেওয়ার পরে আবার সে স্টার্ট যখন করে তখন সে আসলে জানে না কিভাবে করে স্টার্ট করবো বা কোথায় জব পাবো, সিমিলার কাইন্ড অফ জিনিসপত্র। বাট এই যে নেটওয়ার্কের ব্যাপারটা, এটা খুবই ইম্পর্টেন্ট। মানে আমি যদি আসলেই জানি যে কার সাথে কানেক্ট করলে আমি আসলে নেক্সট কথাবার্তাগুলো বলতে অ্যাক্টিভলি, তো আসলে সার্চ করলে জব জব কম্পিটিশন আছে, রাইট? অ্যান্ড দেন এগেইন জবের জায়গাটাতে অনেক সময় আছে রেফারেন্স ওয়ার্কস। অনেক জায়গাতে রেফারেন্স কাজ করে, অনেক জায়গাতে ঠিক আছে ইটস লাইক প্রসেস যে তুমি একটা টেস্ট দিবা, টেস্টে পাস করে গেছো এন্ড দেন তুমি চাকরি পেয়ে গেলা। বাট দেন এগেইন সবার জন্য তো আসলে জিনিসটা অ্যাপ্লিকেবল না, তারপর স্পেশাল কেস থাকতে পারে। সো ওই জায়গাটাতে যখন দেখা যাচ্ছে আমরা একটা কোহর্টের মধ্যে আছি বা কমিউনিটির মধ্যে আছি, উই আন্ডারস্ট্যান্ড এন্ড নো ইচ আদার। সো একজন আরেকজনের রেফারেন্স পয়েন্ট হয়ে তখন আমরা কাজ করতে পারি বা হেল্প করতে পারি। সো হ্যাভিং সেড দ্যাট, থ্যাংক ইউ আপু এই কথাগুলো বলার জন্য। আমি আসলে আর বেশি কথা বাড়াতে চাচ্ছি না। আমার মনে হয় যে আমরা জাস্ট চেষ্টা করি সবাই যাতে একসাথে আরো বেশি কন্ট্রিবিউট করতে পারি। যারা যারা আজকে ছিলাম তারা যদি কোনো স্পেসিফিক কোয়েশ্চেন থাকে, ফিল ফ্রি টু ড্রপ মি দ্য কোয়েশ্চেন ডিরেক্টলি, অথবা আমাদের যে ফেসবুক গ্রুপটা আছে, গ্রুপে আমরা আজকের জন্য তো একটা পোস্ট আমি করছিলাম যে আজকে এই এপিসোডটা হবে। সো তখন ওই পোস্টেও কেউ চাইলে কোয়েশ্চেন গুলো করে রাখতে পারে আর কি, তাহলে আমি পরবর্তীতে ওই জিনিসটাকে অ্যাড্রেস করার চেষ্টা করবো। আর কারো যদি কোনো স্পেসিফিক সাজেশন থাকে যে অমুক পার্সনকে আমি আসলে দেখতে চাই এই ওয়েবিনারে, ফিল ফ্রি টু অলসো সাজেস্ট, তাহলে পরে আমরা তাকে পার্সোনালি হয়তো বা কন্ট্যাক্ট করে নিয়ে আসার চেষ্টা করবো। আমার মনে হয় ওই ক্ষেত্রেও আসলে কারো যদি কোনো স্পেশাল um, মানে আইকনিক মানুষ থাকে যাকে ইউ গাইজ ফলো, ফিল ফ্রি টু লাইক লেট আস নো, বিকজ আমরা আসলে মেয়েদের ব্যাপারটাতে আসলে আমরা খুব বেশি ইনফরমেশন জানি না যে কোথায় আসলে কারা আইডিয়াল ক্যারেক্টার। সিন্স ব্রেইন সেশনের কথা চিন্তা করে আমরা আসলে ফার্স্ট এপিসোডটাতে খুব মানুষজনকে পুলি করা হয়েছে, স্পিকার পুলি করা হয়েছে হচ্ছে ব্রেইন সেশন থেকে। অ্যান্ড দেন তারপরে আমরা আসলে আস্তে আস্তে অন্যান্য কোম্পানিতেও যারা আসলে টপ লিডারশিপ পজিশন আছে বা জুনিয়র হিসেবে স্টার্ট করছে তাদেরকে নিয়ে আসার চেষ্টা করবো। সো ফিল ফ্রি অ্যান্ড ফিল ফ্রি টু নমিনেট আর কি। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার মনে হয় যে আমরা উইকডেজে এরকম একটা টাইম বের করে জয়েন করতে পারছি। তাহিন আপু, থ্যাংক ইউ সো মাচ। আমরিন, থ্যাংক ইউ। লামিয়া, ইলা,
দেন বাকি যারা আছে, হ্যাঁ, মাহমুদ আপু, দেন সিনথিয়া আপু, আর কারা কারা, আশরাফুল, থ্যাংক ইউ সো মাচ আশরাফুল ফর জয়নিং, পারভেজ আলম ভাই, অ্যান্ড দেন আমিন আপা, সুমাইয়া সুমাইয়া হাবিব। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমরা আজকের মতো শেষ করতেছি। আমরা আশা করি যে আমরা আস্তে আস্তে এই ওয়েমেন ইন টেক এডাব্লিউএস বাংলাদেশ গ্রুপটাকে আরো বেশি ফ্লারিশ করতে পারবো। আমি ট্রাই করবো এডাব্লিউএস এর অনেক অনেক ফ্রি অ্যাক্টিভিটিতে যাতে আপনাদেরকে আমরা ইনফরমেশনটা আর কি ফরওয়ার্ড করতে পারি, যাতে করে আপনারা ওই অ্যাক্টিভিটি গুলোতে পার্ট নিতে পারেন আপস্কিলিং এর জন্য। এছাড়া আরো অনেক অনেক প্রোগ্রাম আছে যেগুলোর পার্ট হলে পরে আসলে there are few benefits of learning. হ্যাঁ, গেটিং ছোটখাটো গিফট ইজ সামথিং, বাট লার্নিং এর ক্যাপাবিলিটি অনেক থাকবে আর কি, ক্যাপাসিটি অনেক থাকে। সো ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই শেষ করতেছি। থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স এগেন। ইনশাল্লাহ ডাউন দ্য লাইন আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ আপু। আল্লাহ আল্লাহ হাফেজ হাফেজ, বাই সবাইকে। বাই। আল্লাহ হাফেজ আপু। বাই আপু। থ্যাংক ইউ।